তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। অবশ্যই সন্ত্রাসী। সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুইকা তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অবশ্যই। দেশে আইনের শাসন আসুক, এটা বর্তমান সরকার চায়, আইনজীবীরা আমরা চাই। আমার যে মালিক, আমি তার জন্য যে কোনো কিছু করতে রাজি, যেহেতু আমি তার ইকাই দেখলাম। মানে 27 তারিখ 7:30টার দিকে আমাদের এমডি স্যারের রুমে ছিল, হ্যাঁ, এবং ওইখানে দুজন ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, ক্লায়েন্ট, আর আমার মোবাইলটা টেবিল উপর ছিল। তা স্যারে বলছে যে গেস্টে যে একটু চা খাওয়া, ঠিক আছে। তাদের জন্য আমি একটু চা বানানোর জন্য ওখানে গেছি। তখন পট করে দেখি দরজাটা খুললে প্রায় 20-25 জন লোক ঢুকছে, ঢুকিয়া 3-4 জন স্যার রুমে ঢুকছে। তা আমি মনে করি যে লোক ঢুকছে লিটু, সে তো আমাদের একজন এখন সে ঢুকিয়ে প্রথম দরজা এইদিকে আটকাই দিয়েছে, আটকাই দিয়ে আমার মোবাইলটা প্রথম নিয়ে গেছে। মোবাইলটা তো টেবিল উপর ছিল, নিয়ে তো ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে তখন আমি 2-3 মিনিট পরে আমি একটা শব্দ পাইছি, বাচ্চু করি। তা আমি তখন ভিতরে গেছি, তখন যাই দেখি যে লিটু মানে স্যারের ওই নিচের কোষে চাপে ধরছে, আর একজন ট্যাঙ্ক চাপে ধরে টান দিয়ে রাখছে, ঠিক আছে। তখন স্যারের চক্ষু মুখ পুরো লাল হয়ে গেছে, প্রায় অজ্ঞান। তখন আমি ওখানে গেছি, যাইয়া লিটু সাহেবের বলতেছি, ভাই লিটু ভাই আপনি কী করতেছেন? স্যার এই আমার উপর আসছে পুরো একটু চেকচর চাই, তুই আইসি সর। আমি তার চাকরি করে আমি এখন আসবো না, এটা কথা। আমার বাইক করে দিচ্ছে, আবার বাইক করে দিয়েছি। পরে আমি এখানে আবার ওই তারা লোক ছিল, তাদের বলে যে এই ওদের না বাইরে যেতে পারি, ওরা আমার আটকেই যাচ্ছে, আমি আর এদিকে যাইতে পারি না, ওদিকে যাইতে পারি। তারপর পরে আবার আর একবার ঢুকছি ভিতরে, তখন দেখতেছি যে ওই স্যারের কাছে তারা জোরপূর্বক সই নিতেছে, আর ব্ল্যাঙ্ক চেকটুক নিয়ে তারা বাইরে নিয়ে গেছে। এর নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান লিটু, তার ভাই মানে ওই যে পিন্টু বিএনপি করে, এই তারা না, লিটু রাজনীতি করে না, ওর ভাই করে পিন্টু, এই আর এই জি না ভয় কি, যদি আমার যে মালিক, আমি তার জন্য যে কোনো কিছু করতে রাজি, যেহেতু আমি তার ইকাই। আমার যদি বিপদ হতে হয়, এটা কোনোই না, আর আমি ওর প্রতি আমার কোনো নেই। 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। সংগঠন অগ্রণী হাউজিং, এটা সেটা আমিও শেয়ার ছিলাম, কিন্তু আমার শেয়ার আমি 2019-এ উঠাই নিয়েছি। আমার ছেলের একটা অপারেশনে ছিল, তখন আমার টাকা উঠে নিয়েছি। তো এই যে এদের সাথে তার একসময় ব্যবসায়িক লেনদেন ছিল, পরবর্তী পর্যায়ে সেটা মিটে হয়ে গেছে। তার কারণে এই লিটুর সাথে আরও কিছু লোকজন ছিল, এরা মূলত সৌদি প্রবাসী নামেই পরিচিত। তা আমাকে এরা আমার বাসায় গিয়া যেভাবে আজকে আপনাদের সামনে সে ইমোশনাল হয়ে গেছে, সম্ভবত আমরা মামলা দায়ের করছি কালকে, আমার বাসায় গেছে সে মঙ্গলবার রাত্রে। যখন বলল, তখন আমি বললাম যে দেখো, সালিশ ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নেছে জোরপূর্বক, আবার একটা ব্ল্যাঙ্ক চেক নেছে, এবং 2 সেট বলতে সে যেটা মেন করছে 3টা 6টা স্টাফ। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে, প্রপার সালিশ হইলে সেটা তোমার জন্য আপত্তি কিছু নেই। তো মূলত এই মামলাটা আমরা কালকে, অর্থাৎ 2 তারিখ, কালকে বলতে বৃহস্পতিবার 2 তারিখ আমরা মামলাটা দায়ের করছি। আদালত এফআইআর দিয়ে দিচ্ছে। আদালত এই মামলাটার ভিডিও ফুটেজ দেখছে, ঘটনাবলী শুনছে, ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কীভাবে ফেলছে, কীভাবে মারছে, কীভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি।
আদালত এটা এফআইআর এর জন্য দিয়ে দিচ্ছে। আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে তাই ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। তো আমার ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক নিল ব্লাঙ্ক, আর একটা চেক নিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, যাই সালিশ বান্ধবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ হইবে। তা আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কি করতে পারি। না, তোর থানায় যেতে হবে। ওইদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বলল যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে তো কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি আপনি সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো এখন। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর দিয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম, তারা থানায় হয়তো আমাকে মব করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সে সালিশ পেনে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন একেবারে বিমর্ষ সমস্যায় ছিলাম। এমন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা আমি কাউকে জানাইতে পারতেছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ আমি বড় ভাই আত্মীয়, আমি তার শরণাপন্ন হই। সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেক কেসে স্টাফ নিচ্ছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি গত বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, কিন্তু সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবত। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। তো পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরায় সব কিছু উঠে আছে। এটা হয়তো ওরা আজ করতে পারেনি, আমার কপাল ভালো, আল্লাহর রহমত। আমি সেটা কোর্টে প্রডিউস করছি। কোর্টে প্রডিউস করার পরে এফআইআরের জন্য আদেশ হয়েছে। এরপরে আমি মোস্তাফিজুর রহমান লিটু একজন, এবং তার সাথে অন্যদের আমি চিনি না, বাহিরে আর ছিল, এবং পরিকল্পনাকারী আরও 2-1 জন আছে, যার জন্য আমি পরে টের পাইছি। পরিকল্পনাকারী আরও 2-1 জন আছে তার সাথে। হ্যাঁ, আমি 3 জনের নাম দিয়েছি। তাদের নাম হইল মোস্তাফিজুর রহমান লিটু, আবুল কালাম আজাদ আর আব্দুল মালেক দুরানি। এদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক চুকিয়ে গেছে 3 বছর আগে। না, রাজনৈতিক পরিচয় বলতে আমি এইটুকু জানি, সে রাজনীতি করে কিনা জানি না। তবে তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান
পিন্টুর ছোট ভাই সে, এবং ওই দফাটাই সে দেখায়। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। একটা ভিডিও ক্লিপ অলরেডি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে গতকালকে আমাদের বরিশাল মহানগরীতে এই অগ্রণী হাউজিংয়ে যে ব্যবস্থাপনা পরিচালককে জনৈক মোস্তাফিজুর রহমান লিটু অফিসে ঢুকে তার কিছু স্থানীয় যুবক নিয়ে তার সঙ্গে চোটপাট করছে এবং সম্ভবত তাকে শারীরিকভাবে হেনস্থা করে তার কাছ থেকে জোরপূর্বক কিছু লিখে নিয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা গত রাত্রেই ভিডিও ক্লিপটি পেয়েছি। ভিডিও ক্লিপটি পাওয়ার পরে আমরা সকাল থেকে কাজ শুরু করেছি ইনশাল্লাহ। তো আশা করছি যে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা ভালো সংবাদ দিতে পারবো। আমার ডিবির টিম, সিভিল টিম এবং থানার টিম তারা সকাল থেকে কাজ করছে এবং এটা নিয়ে আমরা ভীষণভাবে ওয়াকিবহাল। আশা করছি ভালো কিছু হবে। তো যেটুকু আমরা পেয়েছি যে একটি কোর্টেও একটি অভিযোগ করেছে, আমি যতদূর শুনতে পেরেছি, যতদূর প্রাথমিকভাবে, সেটি হলো যে এরা দুজন বোধহয় ব্যবসায়িক পার্টনার ছিল, তাদের মধ্যে বোধহয় টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো সমস্যা ছিল, হয়তো বা কেউ একজনের কাছে টাকা পেত, অনেকদিন থেকে টাকা চাওয়ার পরে টাকা দিচ্ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে বোধহয় এই ঘটনাটি ঘটেছে। ধন্যবাদ। আপনারা ইদানিং দেখেছেন যে এরকমই একটি মামলা বোধহয় আপনার বরিশাল মহানগর দায়রা জজ আদালতে হওয়ার পরে আমাদেরকে তদন্ত করতে দিয়েছে এয়ারপোর্ট থানাতে। তো আমরা তদন্ত করছি, এটা জাস্ট আমাদের কাছে এসছে। আমরা আসলে ধরে নেওয়া হচ্ছে এটি যে যে অভিযোগ করেছে, আমরা শুনেছি এবং যে অনেকে যারা মৃত মানুষ কিংবা যারা সময় ঘটনাস্থলে ছিল না তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো যেহেতু আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে, আমরা আমাদের থানার তরফ থেকে একদম রেসপন্সিবল অফিসারদের তদন্ত করে এটি সত্য না মিথ্যা যেটাই পাই আমরা রিপোর্ট আকারে আমরা কোর্টকে, মাননীয় কোর্টকে আমরা এটা ফরওয়ার্ড করব। এরপরে কোর্ট যদি কোনো ব্যবস্থা নিতে চায় সেইভাবে দেবো এবং আমাদের কিছু সুপারিশ থাকবে রিপোর্টের মধ্যে। তো আশা করছি ইনশাল্লাহ যে পরবর্তীতে যে মিথ্যা মামলা দিয়ে জনগণকে হ্যারাস করার যে প্রবণতা এটি আর থাকবে না।